বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা একটা অসহিষ্ণু সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে কোটা আন্দোলনকে ঘিরে আন্দোলন চলছে এবং রাস্তায় খুনোখুনি মারামারি হচ্ছে। আর আল্লাহর রহমত যে আমরা বাসায় বসে নিরাপদে আপনাদের সাথে কথা বলতে পারছি। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতিও আমাদের অনুরোধ, আপনারা এই ধরনের কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না এবং আপনার জীবন এবং সম্পদের হানি ঘটাবেন না। আপনার পরিবারকে পিতৃহারা বা মা হারা বা ছেলে সন্তান হারা করবেন না। এবং আপনাদের যে সন্তানেরা রয়েছে, যারা অভিভাবক রয়েছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দয়া করে ঘরে রাখুন। কারণ জীবন যদি একবার চলে যায়, সেটি আর ফিরে আসবে না। আপনার সন্তানকে আপনি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, তাকে পড়ালেখা করার জন্য রাজধানীতে পাঠিয়েছেন বা বিভাগীয় শহরে পাঠিয়েছেন। তো একটা স্বপ্ন নিয়ে সে বড় হবে, সে আপনার বৃদ্ধ বয়সকালে সে আপনার সংসার হাল ধরবে, আপনাকে দেখবে। কিন্তু সে যদি সিম্পল এসব ইস্যু নিয়ে রাস্তায় গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা যায়, তখন এর চেয়ে বড় দুঃখের আর কিছুই হতে পারে না। ক্ষতিটা হবে আপনার, ফায়দা কিন্তু আসলে কার হবে সেটা আমরা জানি না। সুতরাং আমাদের যারা ভিসা প্রফেসরের দর্শক রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, সন্তানকে হেফাজত করুন, তাদেরকে নিরাপদে ঘরে রাখুন। এবং আপনারাও যেখানে দেখবেন যে গোলাগুলি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেখানকার ধারে কাছেও যাবেন না, কোনো কৌতূহল দেখাবেন না। টেলিভিশনে ঘরে বসে বসে দেখুন, এখানে একটা রাজনৈতিক খেলা চলছে, খেলাটা ঘরে বসে দেখুন, কিন্তু নিজে কাছে থেকে দেখতে যাবেন না। তো দর্শক, আমি জানি না এটি আমার আলোচ্য বিষয় হতে পারে কিনা, তবুও বললাম এই কারণে যে যাতে আপনারা সতর্ক হতে পারেন। কারণ আমরা রাজধানীতে বসে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি পরিস্থিতি। আসলে সরকার একটা হার্ডলাইনে গিয়েছে এবং বিরোধী দলও এখানে সুযোগ নিচ্ছে। বিষয়টা কিন্তু তা নয়, এটা কোটা আন্দোলন নয়, এটা একটা রাজনৈতিক আন্দোলন, সরকার অর্ডার আন্দোলন। এটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। তো আমাদের দেশের যে এই আনরেস্ট সিচুয়েশন, আমরা নিশ্চয় চাইবো না এটা থাকুক। আমরা আমাদের রাজনীতিবিদদের সুবুদ্ধির উদয় হবে, এটা আমরা প্রত্যাশা করব। পাশাপাশি আল্লাহর কাছে রহমত চাইবো যে এই দেশে আল্লাহ তুমি শান্তি বিরাজ করে দাও। আর আপনারা যারা দেশের বাইরে যেতে চান, বলবো যে আপনারা যেন শান্তি মতো ইনশাল্লাহ দেশের বাইরে গিয়ে অন্তত নিরাপদে থাকেন, শান্তিতে থাকেন। কারণ এই পরিস্থিতি আমরা চাই না। এই ধরনের জীবনের হানি ঘটে, জীবনের ঝুঁকি রয়েছে এইসব দেশে আসলে থাকাটাই দায়। তো দর্শক, আজকের আলোচনাটা হবে স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া নিয়ে বিস্তারিত কথা হবে, কারা যেতে পারবেন স্লোভেনিয়ায় এবং সেখানে কি কি কাজ রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। সেনজেনভুক্ত দেশ মানে হচ্ছে যে 27-28টি দেশের একটা ইউনিয়ন, যেখানে কোনো বর্ডার বলতে কিছু নেই। একটি দেশে নাগরিকত্ব পেলে সব দেশেই যাওয়া যায়, সব দেশে কাজ খুঁজে নেওয়া যায়। সুতরাং স্লোভেনিয়া হতে পারে আপনার একটা শান্তির গন্তব্য। স্লোভেনিয়ায় আমাদের দেশের মতো এরকম পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন নেই, হানাহানি নেই, মারামারি নেই, মিছিল নেই, ককটেল নেই, গুলি নেই। সো আপনি নিরাপদ নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এবং স্লোভেনিয়া বলা যায় একটি শান্তি সমৃদ্ধির দেশ। এখানে উচ্চ আয়, উচ্চ জীবন ব্যবস্থা, নাগরিক সুবিধা, এবং যেটি হাঙ্গেরি কিংবা অন্য পর্তুগাল বা পোল্যান্ডের চেয়েও কিন্তু ভালো অবস্থানে স্লোভেনিয়া। এবং সেখানে শ্রমিকদের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 3,000 টাকা। একদম কাজ জানে না সেই ছেলের বেতন হবে এত। সুতরাং আপনারা নিশ্চিন্তে স্লোভেনিয়াকে বেছে নিতে পারেন। এবং সেখানে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে 2 বছরের টিআরসি কার্ড দিয়ে দিবে ভিসা ইন্টারভিউর পর, বা ভিসা ইন্টারভিউ তো আসলে হবে না, সেখানে আপনার জাস্ট ফিঙ্গার এবং বায়োমেট্রিক দিবে। এরপরে 3 দিনের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে। সেখানে একদিন আপনি যাবেন, আপনি পেপার জমা দিবেন, ফিঙ্গার দিবেন, এবং এরপর পরে আমরা আপনার টিআরসি কার্ডটি পেয়ে যাব, সেটা নিয়ে আপনি স্লোভেনিয়া চলে যেতে পারবেন। তো দর্শক, এই প্রসেসটা অত্যন্ত সহজ, কিন্তু কাগজপত্র হতে হবে অথেন্টিক।
অর্থাৎ আপনার যে কাগজপত্র রয়েছে সেখানে কোনো ডুপ্লিমেসি থাকলে চলবে না, অথেন্টিক হতে হবে। এ বিষয়ে আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি, আজকেও বলবো। তো শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। দর্শক, স্লোভেনিয়ার উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব পদেও নিচ্ছে, আবার পাশাপাশি সাধারণ শ্রমিকও নিচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা যায় তারা শ্রমিক শ্রেণীর লোকই যায় এবং তাদের জন্য সাজানো হয়েছে একটি প্রতিবেদন। চলুন দেখে আসি কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে কি কি যোগ্যতার প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেসব কাগজপত্র দিবেন সেগুলো হবে সিমিলার, অর্থাৎ আপনার পিতার নাম, বাবার নাম, জন্ম তারিখ, এই সব কিছু, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, ম্যারিটাল সার্টিফিকেট বা বাচ্চা জন্ম নিবন্ধন সবখানে হতে হবে একদম অ্যাকুরেট। এখানে কোনো ব্যত্যয় থাকলে চলবে না। যদি থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। ইভেন ধরেন আপনার সন্তানের জন্ম নিবন্ধনে যদি আপনার নাম ভুল থাকে, আপনার নাম হচ্ছে আব্দুল বাসের, তার সেখানে লেখা আছে মোহাম্মদ আব্দুল বাসের, তাহলে কিন্তু আপনার বাচ্চা যখন যাবে তখন সে ভিসা পাবে না। আপনার বিয়ে হয়েছে ওয়াইফের সাথে, এখন তার সাথে যে কাবিন নামা রয়েছে সেখানে আপনার নাম ঠিক আছে মোহাম্মদ আব্দুল বাসেদ আছে, তার নাম হচ্ছে মোসাম্মদ সালেহা খাতুন, কিন্তু তার জন্ম সনদে লেখা আছে সালেহা বেগম, তাইলে হয়েছে, উনি আবার যেতে পারবেন না। সুতরাং এই যে অথেন্টিকেশন, ডকুমেন্টেশনের যে অ্যাকুরেটি, এটা থাকা লাগবে। আমাদের বাংলাদেশে যেটি সাধারণত হয়ে থাকে যে আমরা এ ধরনের কাজে অত্যন্ত হেলাফেলা করি।
আমরা যখন আমাদের সন্তানের নাম রাখি, ঠিক আছে, লিখলাম, আমরা সেটা লিখে যখন আমরা জন্ম নিবন্ধন করব, সেখানে গিয়ে আমরা কাগজটা তাকে লিখে দেবো, হ্যাঁ এটা আমার ছেলে, এত তারিখে জন্মেছে, যেখানে কাগজ দেখা আছে এভাবে তুমি এটা উঠাও। বা আমি যখন ন্যাশনাল আইডি কার্ড করতে যাব, তখন আমি আমার নামটা কাগজে লিখে তাকে দিব, হ্যাঁ দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই বার্থডে, দিস ইজ মাই অ্যাড্রেস। তুমি এটা দেখে দেখে লেখো। লেখার পর আপনি নিজে যাচাই করে দেখবেন। কারণ আমাদের দুর্ভাগ্য যে আমাদের কতগুলো মূর্খ, গণ্ড মূর্খ, বলদ, বেয়াদব আমাদের বসে থাকে আপনার এসব এন্ট্রি দিতে। অশিক্ষিত, মানে কর্মশিক্ষিত, ক্লাস 5 পাস করেছে, পৌরসভায় মনে করেন সে ডাটা এন্ট্রি অপারেটর, সে জন্ম নিবন্ধনে আপনার এই সেকশনে কাজ করছে, ডাটা এন্ট্রি দিচ্ছে। সে তা মনে করেন আপনার ছেলের নাম মনে করেন আব্দুল বাতেন, সে বাতেন মেয়ে লিখে আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে দিচ্ছে, এবং এক নামে কার্ড দিয়ে দিচ্ছে। যে ওর নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, তার জন্ম নিবন্ধনে দিয়ে দিচ্ছে কি শফিক। আবার আপনার পাসপোর্ট করতে যাবেন, পাসপোর্ট করতে গিয়ে আপনার কি করেন, সেখানকার কিছু দালাল ফড়িয়া থেকে ধরেন কম্পিউটার নিয়ে পাসপোর্টের সামনে বসে আছে অসংখ্য পোলাপান, ক্লাস 8 পাস। ওখানে কি নাম, আমার নাম তো গফুর, বাস গফুর দিয়ে দিছে। আপনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফুর, সে গফুর দিয়ে দিছে। বাবার নাম বলছে, আপনি বলছেন আব্দুল খালেক, আপনি খালেক মেয়ে লিখে দিচ্ছে। তারপর আপনার অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এটা দিয়ে দিচ্ছে আরেকটা। তো সুতরাং এগুলো দেখে শুনে বুঝে আপনারা পাসপোর্ট করবেন, যে কোনো কাজ। কারণ এটা হলো আপনার সারা জীবনের সম্পদ, সারা জীবন এটা আপনাকে যদি সে ঠিক না হয় সারা জীবন ভোগ হবে। কারণ এটা যখন আপনি চেঞ্জ করতে যাবেন, তখন কিন্তু কি করবে, আপনাকে আবার একটা পার্টি আছে 10,000 টাকা চাইবে, 20,000 টাকা চাইবে। আমাদের দেশের ডাক্তার এবং উকিল এবং মুসিদের নিয়ে আমি একটু বলি। আমাদের দেশে কোনো মুসির কাছে আপনি যাবেন যে জুতা সেলাই করে, ধরেন আপনার স্যান্ডেলের একটা অংশ ছেড়ে গেছে, আপনি গেছেন তাকে ওটা সেলাই করে দিতে। সে প্রথমে বলবে কি, আমরা তো, সে নাড়বে চাড়বে এবং টাইনা টুনে আর একটা খুলে দিবে, বলে যে এটা তো হবে না, আপনার পুরোটাই করতে হবে, আপনার কাছে এক্সট্রা চার্জ দিয়ে পুরোটা করে দিবে। এখন আপনি যদি রাজি না হন, আপনি বলুন যে না আমি তো আবার একটু গেছি, তুমি এটুকু করে দাও, বাকি তো ঠিক আছে। সে যখন কাজ করবে টেনে আর একটা খুলে রেখে দিবে, বা আপনার সোল টেনে খুলে রেখে দিবে, যাতে আপনি আবার তার কাছে যান। আপনি যদি ডাক্তারের কাছে যান, সে জানছে যে আপনার অসুখটা কোথায়, তারপর সে আপনাকে লম্বা একটা ডায়াগনোসিস দিয়ে দিবে, আপনাকে এই ওষুধ দিয়ে দিবে, হ্যাঁ, আবার বলবে চলবে, আবার লিখবে 1 মাস পর আবার আসুন। মানে আপনি কাস্টমার, আপনাকে আবার তার কাছে যেতে হবে। আপনার অসুখ হয়েছে মাথায়, আপনার পেটের ওষুধ দিয়ে দিবে, মাথা ব্যথা কমছে না, আপনি 1 মাস পর আবার যাবেন। আবার দেখবেন যে ডাক্তারদের মধ্যে কেউ মাথার ডাক্তার, কেউ পেটের ডাক্তার, কেউ হাতের ডাক্তার। তা আপনার ধরুন পেটের সমস্যা নিয়ে আপনি একজন ডাক্তারের কাছে গিয়েছেন, সে আপনার পেটের ওষুধ দিছে, দেওয়ার পরে আপনি ওটা খাচ্ছেন, এবার আপনার মাথা ব্যথা দেখা দিল, আপনি গেলেন মাথা ডাক্তারের কাছে। যাওয়ার পরে মাথা ডাক্তার আপনার আগের কাগজ দেখলো, দেখে নতুন ওষুধ দিল, আর কি করলো, বাকি যে পেটের ওষুধ এগুলো বাদ দিয়ে দিল, বলছে এটা লাগবে না, এগুলো খান। তো কিন্তু আপনার পেটের সমস্যা কিন্তু আবার থেকেই গেল। আবার আপনি যান পেটের ডাক্তারের কাছে, তারপর উকিলের কাছে যাবেন। উকিলের কাছে গেলে আপনার কাছে তো তাকে ফি দিতে হবে, এটা সেটা আছে, এবং সে এমন ভাবে আইনি আপনার খসড়াটা করবে যাতে আপনার মামলা 14 বছরও শেষ না হয়। এবং কোর্ট যদি চায় যে মামলা নিষ্পত্তি হোক, সে চাইবে না, সে আজকে আসামি ঘর হাজির, কালকে তার এই হয়েছে, পরশু ওই হয়েছে, এই করে করে সে মামলাটা টেনে নিয়ে যাবে। তো সর্বত্রই আমরা প্রতারণার শিকার, সর্বত্রই আমরা দুর্নীতির শিকার এই বাংলাদেশে। আর এই কারণে আমরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাই, আমরা এই দেশে থাকতে চাই না। এরকম জালিম দেশে আমরা থাকতে চাই না, যেখানে আমাদেরকে প্রতি পদে পদে আমাদের ঠকতে হয়। ইউরোপের কোথাও নেই যে বৃষ্টি হয়েছে এখানে ট্যাক্সি ভাড়া বেড়ে গেছে, বা রোদ বেড়ে গেছে এই জন্য ট্যাক্সি ভাড়া রেন্ট বেড়ে গেছে। কিন্তু আপনি বাংলাদেশে একটু বৃষ্টি হয়েছে 20 টাকার ভাড়া 40 টাকা, রোদ হয়েছে 20 টাকার ভাড়া 60 টাকা, এটা বাংলাদেশ। আবার আপনি চা দোকানে চা খাইতে গেছেন, আপনি 20 টাকা খাইছেন, খাওয়ার পরে আপনি কাউন্টারে গেলে দেখবেন যে আপনার যে মেসিয়ার সে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আছে টিপসের জন্য।
এবং আপনি না দিলে মনে হয় কি যে একটা অপরাধ করে ফেলেছেন। তো এইভাবে আমি হাজারো রকমের গল্প আপনাদের শোনাতে পারবো, হাজার রকম পেশার দুর্নীতির কথা, অপচর্চার কথা শোনাতে পারবো, বা আপনারা নিজেরাও চিন্তা করলে দেখবেন যে আমরা কিভাবে ঠকছি। আপনি একটা জিনিসপত্র কিনবেন, আপনার ডিজে আগে ছিল কি আপনার দাড়ি পাল্লা এভাবে ঝুলাইয়া জিনিসপত্র আমাদের কাছে বিক্রি করতো। আপনি দেখবেন কি তার যে শিলটা আছে সেটার নিচে যদি আপনি তার কাছে পণ্য বিক্রি করেন, তাহলে সে একটা ছিদ্র আছে, সেটার মধ্যে সে একটা সীসা বা লোহা লাগিয়ে রাখবে, অর্থাৎ বেশি নির্দিষ্ট দামের চেয়ে বেশি পরিমাণ জিনিস আপনার কাছ থেকে নেবে। আবার আপনি যখন কিনতে যাবেন তখন সে কি করবে, সে আপনার মনে করেন ওটা খুলে রাখবে, মানে যাতে আপনি ওজনে কম পান। আবার কি করে, পাল্লা ধরে জিনিস হিসাবে চাইবা ধরে পাল্লা মিলাই দিচ্ছে, সবজি দিয়ে পাল্লা সমান করে চাইপাই ধরে পাল্লা মিলাই দিচ্ছে, চোখের সামনে ডাকাতি। এখন আসছে আবার ডিজিটাল যুগ, এবার ডিজিটালি চুরি কি, সে আগে এমন ভাবে ওখানে ডিজিটালি পয়েন্ট দিয়ে রাখে যাতে আপনি 1 কেজি মাংস কিনলে যাতে 750 গ্রাম পান, ওইভাবে সিস্টেম করে পালাটা রেডি। আপনি দেখবেন যে 1 কেজি শো করতেছে না, আসলে ওটা কারিশমা করে ওটা 750 গ্রাম আপনাকে দিচ্ছে। তো আর কি বলবো, আর কোথায় যাব, এটা আসা যাওয়ার শেষ নাই। আমরা এমন একটা দেশে আছি, এদেশের এই দুর্নীতি 1000 বছরও যাবে না। এই কারণে যাবে না, এদেশ হচ্ছে একটা মিশ্র দেশ, এটা জটিল দেশ, একটা চেহারার সাথে একটা কোনো মিল নেই, একটা চরিত্রের সাথে একটা কোনো মিল নেই, এবং আমাদের মনের মধ্যে সবসময় চেষ্টা করে কারা ধরা, কারা মাইরা, কারা ঠকে, কেমনে খাবো। তো এই কারণেই ওই যে আলেকজান্ডার যখন সারা পৃথিবী জয় করে বাংলাদেশে এসেছিলেন, তিনি আগে যে খবর নাও যে এ দেশটা কেমন। ও চাচা, দেশে তো আপনার ওই যে তার যে গোয়েন্দা সংস্থা বা তাদের যে সিক্রেট সার্ভিস, তারা খোঁজখবর নিয়ে আসছে, আসা তাদেরকে বলছে যে স্যার আপনি এই দেশে যাইয়েন না, ওস্তাদ আপনি এই দেশ দরকার, আপনার দরকার নেই। বলে যে কেন, এই ঘটনা, দরকার নেই দেশ আমার। দর্শক, তো নানা কথা হলো, কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদেরকে যারা ইউরোপ বা সেনজেনভুক্ত দেশে আমরা যেতে চাই, তাদেরকে স্লোভেনিয়াকেই বেছে নেওয়া উচিত এই মুহূর্তে, কারণ স্লোভেনিয়ায় অত ভিড় নেই যতটা ভিড় রয়েছে ধরুন হাঙ্গেরিতে, পর্তুগালে কিংবা পোল্যান্ডে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন ট্রেনে উঠবেন তখন 2টা ট্রেন আছে পাশাপাশি, একটাতে প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি, কেউ জানলা দিয়ে উঠছে, কেউ দরজা দিয়ে উঠছে, কেউ ছাদে উঠছে। আপনি কি ওটাতে উঠবেন, নাকি যেটা বলে সিট খালি আছে বা যেখানে এত তাড়াহুড়া নেই সেটাতে উঠবেন? তো স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশের জায়গা। তো ইউরোপের সেনজেনভুক্ত দেশের এই স্লোভেনিয়া হচ্ছে সেই আদর্শ জায়গা যেখানে আপনি আপনার গন্তব্য স্থির করতে পারেন। দর্শক, আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন, অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার। আন্দোলন সংগ্রাম যাই হোক, আমাদের অফিস ইনশাল্লাহ খোলা থাকবে। আপনারা যেভাবে হোক কষ্ট করে যদি আসতে পারেন, এসে আপনাদের ফাইল জমা দিতে পারবেন, অথবা আপনারা আমাদের কাছে আপনাদের ডকুমেন্টের স্ক্যান কপি পাঠিয়ে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখেও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের চলমান যে সহিংসতা, সেখান থেকে আপনার মুক্তি, আপনাদের শান্তি সমৃদ্ধি কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।